হ্যাঁ ভাই। আমরা আজকে 8 নাম্বার অঙ্ক করব। 8 নাম্বার অঙ্কে কি বলছে? 8 নাম্বার মানে এই নিয়মের সেকেন্ড ম্যাথ। সুমি লিমিটেড হ্যাজ এ ব্রাঞ্চ অ্যাট খুলনা। সুমি লিমিটেড এটাই হচ্ছে মেইন, মানে যেটা কোম্পানির নাম। এর একটা ব্রাঞ্চ আছে খুলনাতে। এর বলছে গুডস আর সেন্ট টু ব্রাঞ্চ বাই অ্যাডিং 25% টু কস্ট প্রাইস। কস্টের সঙ্গে 25% অ্যাড করে পণ্যটা ব্রাঞ্চের কাছে পাঠানো হয়। তাহলে এটা কি মূল্য? ক্রয় মূল্য না বিক্রয় মূল্য? ক্রয় মূল্য। বিক্রয় মূল্য। কি যেন নাম ভুলে গেলাম, মুক্তা। হ্যাঁ ভাই। শুধু কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য, আর এখানে বলছে ক্রয় মূল্যের সঙ্গে 25% অ্যাড করে তাই পণ্য প্রেরণ করতে। তাহলে এটা ক্রয় মূল্য থাকলো? না, তাহলে কি হলো? বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য। তাহলে এটা সরাসরি বিক্রয় মূল্য বলা নেই, কিন্তু বলা আছে কস্টের সঙ্গে একটা পার্সেন্ট যোগ করে তাই পাঠাবে। সেই পার্সেন্টটা এখন দেওয়া হচ্ছে 25%। অন্য অঙ্কে হয়তো আমরা 20% পাবো, কোনো অঙ্কে 30% পাবো। তাহলে যদি কোনো পার্সেন্ট অ্যাড করে পাঠায়, তার মানে সেটা আর ক্রয় মূল্য থাকলো না, সেটা বিক্রয় মূল্য হয়ে গেল। বি- ঠিক আছে। হুম। এবার কি বলছে? প্রিপেয়ার নেসেসারি অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার 2016 ইন দ্য বুকস অফ হেড অফিস। হেড অফিসের বইয়ে প্রয়োজনীয় অ্যাকাউন্ট করো। এই পর্যন্ত পড়লেই বোঝা যাচ্ছে যে আমাদের রিকোয়ারমেন্ট বলছে, নির্দিষ্ট করা নেই যে কয়টা অ্যাকাউন্ট করতে হবে, তাই না? হুম। তো আমরা মেথডের নামটা এখনো পাইনি। এর পরেই দেখো বলা আছে আন্ডার ইনভেন্টরি অ্যান্ড রিসিভেবল সিস্টেম। ইনভেন্টরি অ্যান্ড রিসিভেবল, ইনভেন্টরি মানে স্টক আর রিসিভেবল মানে ডেপ্টরস। তাহলে স্টক অ্যান্ড ডেপ্টর সিস্টেম ব্র্যাকেটে ওটা বলেও দিয়েছে স্টক অ্যান্ড ডেপ্টর সিস্টেম। এটা বললেও স্টক অ্যান্ড ডেপ্টর সিস্টেম, না বললেও এইটুক দিয়ে কি বুঝবো? স্টক অ্যান্ড ডেপ্টর সিস্টেম। ঠিক আছে। ইনভেন্টরি মানে স্টক আর রিসিভেবল মানে ডেপ্টর, তাহলে স্টক অ্যান্ড ডেপ্টর সিস্টেম বা ডেপ্টরস অ্যান্ড স্টক সিস্টেম, যেভাবেই বলেন না কেন। কথা ক্লিয়ার? হ্যাঁ। ওকে। এইখানে আমাদের রিকোয়ারমেন্ট তো বলেনি, এই মেথডে প্রয়োজনীয় অ্যাকাউন্ট করতে বলছে। উপরে আমি দেখলাম বিক্রয় মূল্যে পণ্য পাঠাইছে। তাহলে আমার কথা হলো আমি অ্যাকাউন্ট কাটবো কয়টা? 7টা। 7টা। আমি কিন্তু নিচের কোনো তথ্য এখনো পড়ি নাই, কিন্তু আমি এটা বুঝে ফেলছি ছক কাটবো 7টা। তাহলে 7টার নাম কি কি হবে সেটা তো আমরা নিশ্চয়ই জানি, জানি না? প্রথম হুম, অ্যাকাউন্ট, জানি। প্রথম অ্যাকাউন্ট ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্ট। প্রথম অ্যাকাউন্টের নাম কি? ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্ট। ডেট এক্সপ্লেনেশন টাকা, ডেট এক্সপ্লেনেশন টাকা, এটা ডেবিট এবং দুই ক্রেডিট দুই পাশেই বসবে। ঠিক আছে। হুম। এর পরের ছকের নাম কি ছিল? ব্রাঞ্চ ডেপ্টরস অ্যাকাউন্ট, মনে পড়ে? হ্যাঁ। তাহলে ডেবিট ক্রেডিট দুই পাশে একই ছক, ডেট এক্সপ্লেনেশন টাকা, ডেট এক্সপ্লেনেশন টাকা। 3 নম্বর ছকের নাম কি হবে? ব্রাঞ্চ ক্যাশ ক্যাশ পেটি। অথবা, হ্যাঁ, ব্রাঞ্চ ক্যাশ অথবা পেটি ক্যাশ অ্যাকাউন্ট। আমার এই অঙ্কে যে কোনো একটা থাকবে, হয় ক্যাশ অ্যাকাউন্ট থাকবে না পেটি ক্যাশ অ্যাকাউন্ট থাকবে। এই অঙ্কে ব্রাঞ্চ ক্যাশ অ্যাকাউন্ট ছিল। কি ছিল? ব্রাঞ্চ ক্যাশ অ্যাকাউন্ট। ব্রাঞ্চ ক্যাশ অ্যাকাউন্ট। ডেট এক্সপ্লেনেশন টাকা, ডেট এক্সপ্লেনেশন টাকা। ক্যাশ অ্যাকাউন্ট ছিল না পেটি ক্যাশ অ্যাকাউন্ট ছিল, সেটা অঙ্ক পড়লেই কিন্তু আমরা বুঝতে পারবো। যাই হোক, এরপরে 3 নাম্বার গেল। 4 নাম্বার ছিল ব্রাঞ্চ এক্সপেন্স অ্যাকাউন্ট। এক্সপেন্স অ্যাকাউন্টে ঠিক একই রকম ছক কাটছি না? হুম। এরপরে 4 নাম্বারে কোনটা হবে? বলেছিলাম যে পিএল অ্যাকাউন্টটা সবার শেষে হবে। মানে আজকে যেহেতু 7টা ছক করা লাগবে, 7 নাম্বারের নাম হবে ব্রাঞ্চ পিএল অ্যাকাউন্ট, তাই তো? হ্যাঁ। তাহলে আমি 4 নাম্বার মতো পেয়ে গেলাম। 5 নাম্বার ছকের নাম কি হবে? স্টক রিজার্ভ। স্টক রিজার্ভ অ্যাকাউন্ট। স্টক রিজার্ভ অ্যাকাউন্ট একই রকম ভাবে। আরেকটা হবে কি? ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। কি অ্যাকাউন্ট হবে? ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্ট।
ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। এই হলো আমাদের ষষ্ঠ ছক। আর লাস্ট অ্যান্ড ফাইনাল ছকের নাম হচ্ছে কি ব্রাঞ্চ পিএল অ্যাকাউন্ট। এই হলো ব্রাঞ্চ পিএল অ্যাকাউন্ট, এটার ছক। আমি ছকগুলো কি বুঝাতে পারছি? এখন আমার কোশ্চেন হলো, যদি অঙ্ক আমার সামনে আসে, তাহলে আমি অঙ্ক পড়ার আগে এই ছকগুলো কি কেটে নিতে পারবো কি না? হ্যাঁ, অঙ্ক পারবো। পড়ার আগে এই ছকটা আমি কেটে নিতে পারবো, ওকে। তাহলে এখানে কি কি আছে এবং কিভাবে কোথায় বসবে, আমি যে ছকগুলো আলোচনা করেছি এর আগের দিন, আজকেও ঠিক একই কাজ। আমাদের আগের দিন পাঁচটা ছক ছিল না? এক দুই হুম, তিন চার, চারটা ছক যোগ বিয়োগ করে কিন্তু আমি ব্রাঞ্চ পিএল অ্যাকাউন্টে নিয়েছিলাম। আমার আজকেও কিন্তু তাই হবে। আজকেও কিন্তু কি হবে? তাই হবে। তাই হবে। এখন তাহলে বাকি যে দুটো ছক, ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট আর স্টক রিজার্ভ অ্যাকাউন্ট, এটা কি হবে? ওই দুটো ছকেই হচ্ছে বিক্রয় মূল্য থাকলে করতে হয়, তো তো ওইটার আলাদা কাজ আছে। তো ওই কাজটা আমি পরে শিখাচ্ছি। আগে আমরা যেটা শিখেছিলাম গতদিন, সেই কাজটা আমরা আগে করব। তাহলে প্রথম কথা হচ্ছে এন্ট্রিগুলো ধরে ধরে পোস্টিং দিব। তাহলে এন্ট্রিগুলো ধরে ধরে কোথায় কে পোস্টিং দিব, মনে আছে তো গতদিনের কথা? পড়লেই মনে বোঝা যাবে। প্রথম এন্ট্রি, ব্রাঞ্চ ইনভেন্টরি অ্যাট ইনভয়েস প্রাইস 1/1/2016 45,000। তাহলে 1/1/2016-তে এটা কি ওপেনিং ইনভেন্টরি না? হ্যাঁ। ইনভেন্টরি মানে তো স্টক নাকি? হ্যাঁ, তাহলে ওপেনিং স্টক 45,000। তাহলে এটা কোন ছকে যাবে? ব্রাঞ্চ স্টকের ব্যালেন্স বিডি লিখে আসবে। ডেবিট দিকে, তাই তো? ব্রাঞ্চ হ্যাঁ। স্টক অ্যাকাউন্টের ডেবিট দিকে বসবে। এই যে ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্ট, এর ডেবিট দিকে ব্যালেন্স বিডি লিখে 45,000 লিখতে পারলাম কিনা? হ্যাঁ। ওকে। তাহলে এরপরে কি আছে? এরপর আছে ব্রাঞ্চ অ্যাকাউন্টস রিসিভেবল 1/1/2016 60,000। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল এটাও কি ডেপ্টরস অ্যাকাউন্ট আর অ্যাকাউন্ট রিসিভেবল একই জিনিস, কিন্তু অ্যাকাউন্ট রিসিভেবল মানে দেনাদার, ডেপ্টরস মানেও দেনাদার। তাহলে ডেপ্টরস অ্যাকাউন্টে কোন দিকে যাবে এটা? ডেবিট দিকে যাবে। ডেবিট দিকে ব্যালেন্স বিডি, এক কথায় যতগুলো হুম। ছক আছে যদি কারোর ব্যালেন্স বিডি থাকে তাহলে ডেবিট দিকে বসবে ব্যালেন্স বিডি, জানুয়ারি 1 তারিখ দিয়ে। আর যদি কারোর ব্যালেন্স সিডি থাকে মানে বছরের শেষের টাকা থাকে, তাহলে সেটা ক্রেডিট দিকে বসবে ব্যালেন্স সিডি লিখে, তাই তো? হ্যাঁ। ওকে। তাহলে এখানে দেখেন অ্যাকাউন্ট রিসিভেবল ব্যালেন্স বিডি 60,000। আবার নিচে তাকান, ব্রাঞ্চ ক্যাশ 1/1/2016 3,500, মানে এটাও ক্যাশ অ্যাকাউন্টের ব্যালেন্স বিডি 3,500, ঠিক আছে? হুম। তাহলে এখানে কিন্তু পেটি ক্যাশ ছিল না, শুধু ব্রাঞ্চ ক্যাশ বলেছিল। তাহলে আমি ব্রাঞ্চ ক্যাশ অ্যাকাউন্টের ডেবিট দিকে দিব, এখানে আর পেটি ক্যাশ অ্যাকাউন্ট করা লাগতেছে না, তাই তো? হ্যাঁ। তাহলে দেখেন, এই যে ডেপ্টরস অ্যাকাউন্ট এর ডেবিট দিকে ব্যালেন্স বিডি দিকে লিখে আমি লিখছি 60,000 টাকা। আর এই যে ব্রাঞ্চ ক্যাশ অ্যাকাউন্ট এর ডেবিট দিকে ব্যালেন্স বিডি লিখে টাকা যাবে 3,500 টাকা। বলেন বুঝছেন নাকি না? বুঝছেন? হ্যাঁ ভাই, ক্লিয়ার। ওকে, দেখা যাক কেমন ক্লিয়ার। আমি এগুলো সাদা করে দিব, হ্যাঁ, কালারিং থেকে সাদা করে দিব এক একটা, যখন যেটা পড়বো আর কি। সাদা মানে আমাদের জেনারেল যে রং। ওকে। আমার একটাই অনুরোধ থাকবে, সেটা হলো আপনারা না বুঝতেও পারেন, কিন্তু না বুঝলে কেউ মানে বসে থাকবেন না, আমার কাছে কোশ্চেন করবেন যে ভাই এটা কি হবে, আমি কিন্তু বলে দেব। কিন্তু যদি আপনি না বুঝে বসে থাকেন তাহলে পরবর্তীতে গিয়ে বাসায় কিন্তু বুঝবেন না। হয়তো বা মনে করছেন আমি একবার রিভিউ পড়ে নিব, দেখে নিব, সেটা ভালো কথা, কিন্তু আমার কাছে এখন শুনলে আরো ভালো বোঝা যাবে। ঠিক আছে? জি ভাই। ভাইয়া। হ্যাঁ বলেন। ভাইয়া বলছি, হ্যাঁ। আচ্ছা, এর পরবর্তী এন্ট্রি,
পরবর্তী এন্ট্রি আছে গুডস সেন্ট টু ব্রাঞ্চ, 2,60,000 টাকা। আচ্ছা, গুডস সেন্ট টু ব্রাঞ্চ কোন দিকে বসে, কোন ছকে বসে? গুডস মানে পণ্য, পণ্য মানে স্টক অ্যাকাউন্টে বসবে, তাই তো? হুম। তাহলে স্টক অ্যাকাউন্টে এই পণ্য কি ব্রাঞ্চ পাচ্ছে না দিচ্ছে? দিচ্ছে। কেন? Sorry. গুড সেন্ট টু ব্রাঞ্চ, ব্রাঞ্চের কাছে পণ্য পাঠাচ্ছে হেড অফিস। পাচ্ছে। তাহলে আমরা যেহেতু ব্রাঞ্চের অঙ্ক করতেছি, তাহলে ব্রাঞ্চ এই পণ্যটা পাচ্ছে 2,60,000 টাকা। তাহলে এটা ডেবিট দিকে বসবে স্টক অ্যাকাউন্টে। কোন দিকে বসবে? স্টক অ্যাকাউন্ট তাহলে থেকে। এক একটা এন্ট্রির তো দুইটা এন্ড থাকে। তাহলে একটা হচ্ছে ব্রাঞ্চের পক্ষ আর একটা হচ্ছে হেড অফিসের পক্ষ। তাহলে ব্রাঞ্চ এই পণ্যটা পাচ্ছিল, তাই তার স্টকের ডেবিট দিকে বসাচ্ছি। এই যে গুড সেন্ট টু ব্রাঞ্চ, এই টাকাটা বসালাম 2,60,000 টাকা। কিন্তু এই পণ্যটা পাঠাইছিল কে? এই পণ্যটা পাঠাইছিল কে? শুনলাম। হেড অফিস। হেড অফিস পাঠাইছে। তাহলে হেড অফিসের নামে কি আমরা কোনো ঘর কাটি? না। তাহলে না। আমাদের এইগুলো আর যাবে না, একবারই যাবে। ঠিক আছে? যদি ডেবিট পক্ষ এবং ক্রেডিট পক্ষ বা দুইটা পক্ষই যদি আমার এই 7টা ছকের মধ্যে থাকে, তাহলে সেই এন্ট্রি অবশ্যই কয়বার যাবে? 2বার যাবে। 2বার যাবে। ওকে। না, একবার ক্লিয়ার করবেন, মানে এই ছাড়টা অ্যাকাউন্টের মধ্যে যে এইগুলো আসবে, এন্ট্রি গুলো আসবে, সেগুলো সব দুইবার দুইবার করে যাবে? আমি বলেছি প্রতিটা এন্ট্রির পক্ষ কয়টা থাকে? দুইটা। তাহলে দুইটা পক্ষ, একটা তো ডেবিট পক্ষ একটা ক্রেডিট পক্ষ, তাই তো? মানে একটা প্রেরক হ্যাঁ। আর একটা প্রাপক, এই তো? হুম। তাই প্রেরক আর প্রাপক যদি এই 7টা ছকের মধ্যে থাকে, তাহলে আমি দুইবারই দিতে পারবো না? পারবো। 7টা ছকের মধ্যে প্রেরকও আছে প্রাপকও আছে, তাহলে তো আমার দুইবার গেল নাকি? কিন্তু হুম। 7টা ছকের মধ্যে হয় প্রেরক আছে অথবা প্রাপক আছে, তাহলে যাবে 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 কবার? একবার। এইটা বলছিলাম। ঠিক আছে। ও আচ্ছা। হ্যাঁ। ওকে। এরপরে আমরা দেখি গুডস এন্ড টু ব্রাঞ্চ গেল, এরপর আছে সেলস। এখন দেখেন সেলস এখানে দুইটা আছে। কয়টা আছে? ক্যাশ সেলস 90,000 আর ক্রেডিট সেলস 1,80,000। আচ্ছা, আমি আপনাদের প্রথমে ক্যাশ সেলস নিয়ে কথা বলি। নগদে পণ্য যদি বিক্রি করেন, তাহলে আপনি কি করবেন বলেন? নগদ টাকা পাবেন না, হ্যাঁ। আর চলে যাবে। পক্ষান্তরে আপনার কাছ থেকে পণ্য চলে যাবে, তাই তো? জি ভাই। তাহলে নগদ টাকা যদি পান, তাহলে ক্যাশ অ্যাকাউন্টের ডেবিট দিকে বসবে। কোন দিকে বসবে? ডেবিট দিকে। ক্যাশ অ্যাকাউন্টে ডেবিট হবে। আর যেহেতু আমি পণ্য বিক্রি করতেছি, মানে পণ্য চলে যাচ্ছে, তাহলে স্টক অ্যাকাউন্টের ক্রেডিট দিকে বসবে, তাই তো? আমার এখানে দুটো পক্ষই জি তো ভাই। 7টা ছকের মধ্যে আছে, আছে না? আছে। হ্যাঁ। ওকে। তাহলে আমি এই যে স্টক অ্যাকাউন্টের ক্রেডিট দিকে দেখেন লিখলাম ক্যাশ সেলস। কি লিখলাম? ক্যাশ সেলস। কয় টাকা লিখলাম? 90,000। আর এই ক্যাশ যেহেতু আমি পাচ্ছি, তাহলে পাইলে কোন দিকে বসবে? ক্যাশ ডেবিট দিকে। অ্যাকাউন্টের ডেবিট দিকে, ক্যাশ অ্যাকাউন্টের ডেবিট দিকে। তাহলে এই যে ক্যাশ সেলস, ক্যাশ অ্যাকাউন্টের ডেবিট দিকে 90,000 বসাতে পারছি। হুম। তারিখ কত হবে? ডিসেম্বর 31। ব্যালেন্স বিডির যা তারিখ হবে জানুয়ারি 1, আর সকল এন্ট্রি হবে ডিসেম্বর 31। ঠিক আছে। হুম। নেক্সট চলে যাই। পরবর্তী এন্ট্রি আছে ক্রেডিট সেলস। কয় টাকা? 1,80,000 টাকা, মানে বাকিতে বিক্রয়। আচ্ছা, বাকিতে বিক্রয় করেন আর যাই করেন, পণ্য তো চলে যাবে নাকি? যাবে। পণ্য যাবে, দেনাদার ক্রেডিট বাড়বে। সেলসটা পণ্যের মানে স্টকের ক্রেডিট দিকে বসবে। কোন স্টকের ক্রেডিট দিকে বসবে? স্টকের ক্রেডিট দিকে। আর এর বিনিময়ে আমার ডেবিট হবে কি? দেনাদার না, মানে এক ডেপ্টরস। হুম। দেনাদার বাড়বে, বাকিতে বিক্রি করলে দেনাদার বৃদ্ধি পায় না? হ্যাঁ। তাহলে যাবে দেনাদার অ্যাকাউন্টের ডেবিট দিকে আর স্টক অ্যাকাউন্টের ক্রেডিট দিকে, তাই তো? হুম। এই যে স্টক অ্যাকাউন্টের ক্রেডিট দিকে বসালাম, এই যে তারিখ দিলাম, তারিখ দিয়ে আমি এখানে বসালাম ক্রেডিট সেলস। কত টাকা? 1,80,000 টাকা। বলেন, কোনো সমস্যা?
সমস্যা আছে নাকি? না ভাই, ঠিক আছে। ওকে, নেক্সট এন্ট্রি, এই এন্ট্রি গুলো কিন্তু গতদিন বুঝাইছিলাম। পরবর্তী এন্ট্রি দেখেন আছে রিটার্ন ফ্রম ব্রাঞ্চ 10,000 টাকা। কি বলছে বলেন? রিটার্ন ফ্রম ব্রাঞ্চ। মানে ব্রাঞ্চের কাছ থেকে রিটার্ন আসতেছে, কোন জায়গায় যাচ্ছে রিটার্নটা? হেড হেড অফিসে। অফিসে। তার মানে ব্রাঞ্চ ফেরত দিচ্ছে হেড অফিসকে পণ্য, তাই তো? হুম। তাহলে পণ্য তো ব্রাঞ্চ দিচ্ছে, মানে ব্রাঞ্চের কাছ থেকে পণ্য চলে যাচ্ছে, তাই চলে না? যাচ্ছে। তাহলে হুম। স্টক হ্যাঁ। অ্যাকাউন্টের ক্রেডিট দিকে বসবে। কোন অ্যাকাউন্টে ক্রেডিট দিকে বসবে? স্টক অ্যাকাউন্টে ক্রেডিট দিকে। তাহলে এই দেখেন রিটার্ন ফ্রম ব্রাঞ্চ 10,000 টাকা, রিটার্ন ফ্রম ব্রাঞ্চ 10,000 টাকা, তারিখ December 31। হয়েছে? হুম। আর এই পণ্যটা পাচ্ছিল হেড অফিস, তাহলে হেড অফিসের কোনো ঘর কি আমরা কাটি? না। তাহলে একবারেই শেষ। এইটা বুঝতে চাইছিলাম, ঠিক আছে। হ্যাঁ নেক্সট, ভাই, বুঝছি। এরপরে আছে কি ডিসকাউন্ট অ্যালাউড আর ব্যাড ডেট, ওই দুটো একবারে বলবো, ডিসকাউন্ট অ্যালাউড আর ব্যাড ডেট। 3,000 আর 2,500, দুটোই খরচ। দুটোই কি? খরচ। দুটোই খরচ। তাহলে খরচ, এর জন্য অ্যাকচুয়ালি দুইটা পক্ষ আছে, একটা আছে এই খরচ ডেবিট আর দেনাদার ক্রেডিট। কে ক্রেডিট? দেনাদার। কারণ এর জন্য তো ক্যাশ ক্রেডিট হতে পারে না, পারে? না। ব্যাড ডেট বা ডিসকাউন্ট এর জন্য কখনো ক্যাশ ক্রেডিট হতে পারে না, তাহলে এদের জন্য দেনাদার ক্রেডিট হবে। তাহলে কি হবে? এই দুটো হচ্ছে এক্সপেন্ডিচার, তার মানে ব্রাঞ্চ এক্সপেন্স অ্যাকাউন্টের ডেবিট দিকে বসবে আর দেনাদার অ্যাকাউন্টের ক্রেডিট দিকে বসবে, তাই তো? যেহেতু দেনাদার থেকে কমে যাবে, তাই দেনাদার অ্যাকাউন্টে কোন দিকে বসবে? ক্রেডিট দিকে। তাহলে দেখেন আমি দেনাদার অ্যাকাউন্ট বের করি, ব্রাঞ্চ ডেপ্টরস অ্যাকাউন্ট, এই যে ক্রেডিট দিকে ডিসকাউন্ট অ্যালাউড আর ব্যাড ডেট দুটোই হবে। হুম। ওকে, বসালাম। ভাই, দেনাদার ক্রেডিট হবে কারণ দেনাদারের টাকাটা আমরা পাবো না, তাই জন্য। দেনাদারের, টাকা তো আর পাওয়া যাবে না ওইটা যেটা। দেনাদার বৃদ্ধি পেলে ডেবিট হবে, একটাই কথা। দেনাদার বৃদ্ধি পেলে কি হবে? ডেবিট ডেবিট হবে। হবে। আর হ্রাস পেলে কি হবে? ক্রেডিট। তাহলে ডিসকাউন্ট আর ব্যাড ডেটের জন্য দেনাদার কি হয়? হ্রাস পায়। কি হয়? আর ভাই, আচ্ছা, তো কেড সেলসে তো বসাইছিলাম, এগুলো তো আমার একটু কালি দেওয়ার দরকার ছিল। তাহলে এই যে দুটো খরচ, এর জন্য এটা, এই দুটো আরেকবার কোন জায়গায় যাবে বলেন তো একটু? এক্সপেন্সে। এক্সপেন্সের কোন দিকে বসবে? ডেবিট দিকে। তাহলে চলে যাই এবার ব্যাড ডেট আর ডিসকাউন্টের জন্য এক্সপেন্স অ্যাকাউন্ট, এই যে এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট দিকে দেখেন ক্যাশ অ্যালাউড, ডিসকাউন্ট অ্যালাউড আর ব্যাড ডেট আছে। আছে। টাকা 3,000 আর 2,500 হয়। হুম। ওকে, সহজ না কঠিন? সহজ তো একটু। সহজ তো আগের একটু। ক্লাস করতে হয়, লাগতেছে। এবার খেয়াল করেন, এরপরে যে রিসিভ ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল 2,05,000, অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে পাওয়া যাচ্ছে, তার মানে নগদ টাকা আমি পাচ্ছি আর দেনাদার কমে যাচ্ছে, কারণ দেনাদারের কাছ থেকে টাকা পাইলে দেনাদার কমে যাবে না? হ্যাঁ, যাবে। তাহলে ক্যাশের ডেবিট দিকে দেনাদারের ক্রেডিট দিকে, কোনো ডাউট আছে? না। তাহলে ক্যাশের ডেবিট আর দেনাদার, এই যে দেনাদার অ্যাকাউন্ট এর ক্রেডিট দিকে দেখেন রিসিভ ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল, বসালাম 2,05,000 টাকা, বসালাম তারিখ December 31। এখন আমি চলে যাব ক্যাশ, ক্যাশ অ্যাকাউন্টের কোন দিকে বসবে? ডেবিট দিকে, এই যে রিসিভ ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল। ওকে, 2,05,000 হুম। টাকা। বোঝা যায়? হ্যাঁ, যাচ্ছে। নেক্সট এন্ট্রি, মানে এন্ট্রি কিন্তু শেষ হয়ে যাচ্ছে, আর মাত্র কয়েকটা এন্ট্রি আছে। কি আছে এরপরে? ব্রাঞ্চ এক্সপেন্স বাই ব্রাঞ্চ, মানে ব্রাঞ্চের খরচ ব্রাঞ্চ পরিশোধ করতেছে। কে পরিশোধ করতেছে? ব্রাঞ্চ। কি কি খরচ পরিশোধ করতেছে? রেন্ট 3,000, স্যালারি অ্যান্ড ওয়েজেস 6,000, সানড্রি এক্সপেন্স 5,000।
এই তিনটা খরচ ব্রাঞ্চের ছিল, ব্রাঞ্চের খরচ ব্রাঞ্চ পরিশোধ করতেছে। তাহলে খরচ সব সময় কি ডেবিট হয় না? হুম। তাহলে ব্রাঞ্চ এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট দিকে বসবে, ডেবিট বসবে ব্রাঞ্চ এক্সপেন্স অ্যাকাউন্টের ডেবিট দিকে এই তিনটা ডেবিট। বসবে। আর এই খরচগুলোর জন্য ব্রাঞ্চের কি হচ্ছে বলেন? নগদ টাকা চলে নগদ। যাচ্ছে। তাই ক্যাশের ক্রেডিট দিকে বসবে। কোন জায়গায় বসবে? ক্যাশের ক্রেডিটে। এক্স্যাক্টলি। তাহলে আমি চলে যাই এক্সপেন্স অ্যাকাউন্ট, এই যে এক্সপেন্সের ডেবিট দিকে রেন্ট, স্যালারি, ওয়েজেস, সানডে এক্সপেন্স, এগুলো সব আমি ডেবিট দিকে বসালাম, এক্সপেন্ডিচারের ডেবিট দিকে। আর এগুলো যেহেতু নগদ খরচ তাই ক্যাশ অ্যাকাউন্টের ক্রেডিট দিকে বসালাম, বসাইছি, সরি, হুম। ক্যাশ অ্যাকাউন্টের ক্রেডিট দিকে বসালাম। ওকে, এরপরে আর কি আছে? এরপরে ঝামেলাবিহীন আর দুইটা এন্ট্রি আছে। একটা হচ্ছে ব্রাঞ্চ ইনভেন্টরি 31/12/2016, আর ব্রাঞ্চ অ্যাকাউন্ট রিসিভেবল 31/12/2016, 24,500 টাকা। তাহলে এই দুটো কি ব্যালেন্স সিডি না? হ্যাঁ। তাহলে ব্যালেন্স সিডি, স্টক অ্যাকাউন্টের ব্যালেন্স সিডি স্টক অ্যাকাউন্টের দিকেই বসবে, ক্রেডিট দিকে বসবে। আর এটা বেশ। ডেপ্টরসের ব্যালেন্স সিডি ডেপ্টরসের ক্রেডিট দিকে বসবে, তাই তো? তাহলে হ্যাঁ। বসালাম ব্যালেন্স সিডি, দেখবেন কিন্তু। ওয়েট করে। ওকে, এবার খেয়াল করেন স্টকের ক্রেডিট দিকে ব্যালেন্স সিডি লিখে 28,500 টাকা কি লিখলাম? হুম। নেক্সট। তুই যাবি? এরপরে খেয়াল করতে হবে ডেপ্টরস অ্যাকাউন্টের ক্রেডিট দিকে সেই ব্যালেন্স সিডি আমি লিখলাম কত টাকা? 24,500 টাকা। 24,500 টাকা। 500। এবার বলেন আর কি কোনো এন্ট্রি ছিল এই অঙ্কে? না। আর কোনো এন্ট্রি ছিল না। তাহলে আচ্ছা, মাঝখানে কোনো এন্ট্রি বাকি থেকে গেছে নাকি? মনে তো হচ্ছে না। না না, মাঝখানে দুইটা এন্ট্রি বাকি ছিল। দেখো, মানে এই ক্যাশ সেন্ট সেন্ট বাই বাই ব্রাঞ্চ। ব্রাঞ্চ আর এই যে রিটার্ন ফ্রম কাস্টমার, এই দুটো এন্ট্রি বাকি ছিল মাঝখানে। মানে কালার করা তো একই রকম, এই জন্য বোঝা গেছিল না আর কি। যাই হোক, আমি এখন ঠিক করে দিচ্ছি, কালারটা আগে উঠাইনি। বলো, এই দুটো এন্ট্রি কে বলবা? ক্যাশ সেন্ট বাই ব্রাঞ্চ 2,80,000 টাকা, পার্থ বলো। পার্থ জি ভাই। হ্যাঁ। বলো, ক্যাশ সেন্ট বাই ব্রাঞ্চ, এখানে নগদ টাকার কথা বলছে। সিম্পল কথা, এই নগদ টাকা কে পাঠাচ্ছে আর কে পাচ্ছে বলো? ব্রাঞ্চের ক্যাশে পাচ্ছে, ব্রাঞ্চ পাচ্ছে। ব্রাঞ্চ পাচ্ছে, আর আর দিচ্ছে কে? হেড অফিস হেড দিচ্ছে। অফিস। এটা দিচ্ছে। আচ্ছা, ভালো। আর কে কে আছে? ঐশী বলেন তো, ভাই কি ঠিক উল্টো। বলছে? ঐশী, জি ভাইয়া। ও কি ঠিক বলছে নাকি? হ্যাঁ, নেটওয়ার্কের জন্য শুনতে পাইনি মাঝখান থেকে, আমি একটু সরি। এই এন্ট্রির কথা বলছি, এইটা দেখেন, আপনি দেখেন এটা, ক্যাশ সেন্ট জি। বাই ব্রাঞ্চ 2,80,500 টাকা। ক্যাশ সেন্ট বাই ব্রাঞ্চ 2,80,000 টাকা। এই ক্যাশের টাকাটা কে কাকে দিচ্ছে, মানে কে দিচ্ছে আর কে পাচ্ছে? ভাইয়া আমি আগের দিনে ক্লাসটা করিনি তো, ওর জন্য আপনি আমি এখন আসলে এখন এখন এটা করেন, এখন এখন তো মানে ও, নতুন প্রথম কিছু না এখানে। ক্যাশ সেন্ট হ্যাঁ বাই এটা ঠিক ব্রাঞ্চ আছে। লেখা আছে যে ইংলিশ, এটার বাংলা করে কি বোঝাচ্ছে? যে আমি আরো সহজ, আমরা ব্রাঞ্চকে এখানে ক্যাশ টাকা দিচ্ছি, মানে টাকাটা পাচ্ছে কে? ব্রাঞ্চ পাচ্ছে। মিনিংটা কি এরকম দাঁড়াচ্ছে? ক্যাশ সেন্ট নগদ টাকা পাঠাচ্ছে, বাই ব্রাঞ্চ ব্রাঞ্চ কর্তৃক নগদ টাকা পাঠানো হচ্ছে। তাহলে ব্রাঞ্চ ও, ব্রাঞ্চ পাচ্ছে কর্তৃক, পাচ্ছে আচ্ছা কিভাবে? আচ্ছা। এখানে তো মনে করেন আপনি অঙ্ক পারেন কি পারেন না সেটা ডাজেন্ট ম্যাটার, সেটা পরের বিষয়।
এখানে জাস্ট ইংলিশ লেখা আছে, এর মিনিং করলে কি দাঁড়াচ্ছে? ব্রাঞ্চ কি এই টাকাটা পাচ্ছে বলে মনে হচ্ছে? ব্রাঞ্চ প্রত্যেক পাওয়া হচ্ছে। কই পাওয়া হচ্ছে? ক্যাশ সেন্ট মানে কি পাওয়া? ক্যাশ সেন্ড বাই ব্রাঞ্চ মানে ব্রাঞ্চ দিচ্ছে, সেন্ড করতেছে। সেন্ট মানে তো পাঠানো। সেন্ট জি মানে ভাইয়া, তাহলে পাঠানো। ব্রাঞ্চ পাঠাচ্ছে নগদ টাকা। এইবার এখানে সেই দুটো পক্ষের বিষয় আমরা চলে আসলাম। তাহলে ব্রাঞ্চ টাকাটা দিচ্ছে আর টাকাটা পাচ্ছে তাহলে হেড অফিস। কে পাচ্ছে? হেড অফিস পাচ্ছে। তাহলে আমরা তো হেড অফিসের নামে কোনো ঘর কাটি নাই, কাটছি? না, তাহলে ব্রাঞ্চের ক্যাশ নামে একটা ছক ছিল, তাহলে ক্যাশ টাকা ব্রাঞ্চ যেহেতু দিচ্ছে তাহলে ক্রেডিট দিকে বসবে। কোন দিকে বসবে? ক্রেডিটে বসবে। হ্যালো, জি ভাই। বলছি এই টাকাটা তাহলে ক্যাশ অ্যাকাউন্টের কোন দিকে বসবে? যেহেতু টাকা চলে যাচ্ছে ক্যাশ, ক্রেডিট দিকে বসবে। হ্যাঁ তাহলে ক্যাশের ক্রেডিট ক্রেডিটে দিকে বসবে। লিখলাম এইটা, হ্যাঁ ক্রেডিট দিকে লিখলাম এইটা, ক্যাশ সেন্ট বাই ব্রাঞ্চ, টাকা হচ্ছে 2,80,000। তাহলে এখানে আমার আরো একটা এন্ট্রি ছিল, সেটা কি? হেড অফিস। রিটার্ন ফ্রম কাস্টমার। হ্যাঁ দিচ্ছি, এক সেকেন্ড, আমি একটু আপনাদেরকে বোঝানোর জন্য কিছু কিছু জিনিস আমার অমিট করে রাখতে হচ্ছে। কালারটা ওঠাইনি। ওকে, নেক্সট। এরপরে একটা এন্ট্রি বাকি ছিল, সেই এন্ট্রিটাই যে মাঝখানে, সেটা ছিল এই যে রিটার্ন ফ্রম কাস্টমার। রিটার্ন ফ্রম কাস্টমার 5,000 টাকা। কয় টাকা? 5টা। 5,000 টাকা। তাহলে ভালো করে বাংলা মিনিংটাকে বলেন আমাকে। রিটার্ন ফ্রম কাস্টমার, কাস্টমার মানে কি? যার সঙ্গে আমি ব্যবসা করি, মানে যার কাছে আমি পণ্য বিক্রি করেছি সেই তোমার কাস্টমার নাকি? হুম, হুম। হ্যাঁ। যার কাছে বিক্রি করেছিলাম সে আমাকে রিটার্ন দিচ্ছে, তাই তো? হুম। জি ভাই। তাহলে কাস্টমাররা রিটার্ন দিচ্ছে, কাস্টমার মানে দেনাদার, তাহলে দেনাদাররা আমাকে রিটার্ন দিচ্ছে। তাহলে আমি পণ্য, পণ্য আমি আসতেছে। আমি মানে কিন্তু ব্রাঞ্চ, আমরা কারা? ব্রাঞ্চ। ব্রাঞ্চ। তাহলে ব্রাঞ্চ এই পণ্যটা পাচ্ছে, কারণ কাস্টমাররা ফেরত দিচ্ছে মানে ব্রাঞ্চ এই পণ্যটা পাচ্ছে, তাই তো? হুম। হ্যাঁ। আর কাস্টমার মানে দেনাদার, দেনাদারের কাছে মনে করেন আমি 1,00,000 টাকা পাইতাম, এখন সে 5,000 টাকার পণ্য ফেরত দিয়ে গেছে, তাহলে তার কাছে কি আমি 1,00,000 পাবো? না। না, 95,000 তাহলে 5,000 কম পাবো, তার মানে এটা দেনাদার থেকে বিয়োগ যাবে, তার মানে ক্রেডিট দিকে মাইনাস বসবে। হবে। কোন দিকে বসবে? ক্রেডিটে দিকে। বসবে। তাহলে স্টক বৃদ্ধি পাচ্ছে আর দেনাদার হ্রাস পাচ্ছে, তাহলে স্টকের ডেবিট দিকে, দেনাদারের ক্রেডিট দিকে। স্টকের ডেবিট দিকে দেখেন, রিটার্ন ফ্রম কাস্টমার, রিটার্ন ফ্রম কাস্টমার, ঠিক আছে 5,000। জি ভাই। আর দেনাদারের ক্রেডিট দিকে এই যে রিটার্ন ফ্রম কাস্টমার, এই যে সবার উপরে ছিল রিটার্ন ফ্রম কাস্টমার, 5,000 টাকা ছিল। ছিল। ওকে, এই হলো আমাদের সকল এন্ট্রি। এবার আমাদের কাজ কি? এবার আমাদের কাজ হচ্ছে যোগ বিয়োগ করা। একটু মনোযোগ দিতে হবে কিন্তু। এবার আমাদের কাজ যোগ বিয়োগ করা। প্রথমে আমি ছক কেটেছিলাম 7টা, আমি কিন্তু মাত্র এই 4টা নিয়ে কথা বলছি, মানে ক্যাশ আর এক্সপেন্স পর্যন্ত। কোন পর্যন্ত? থেকে এক্সপেন্স পর্যন্ত। এক্সপেন্স পর্যন্ত। আর কোনো কিছু নিয়ে এখনো কোনো কথা বলা হয়নি। তার মানে নিচের যে ছকগুলো আছে, স্টক রিজার্ভ অ্যাকাউন্ট, ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট আর পিএল অ্যাকাউন্ট, এটা নিয়ে আরো কথা বলতে হবে। এই 4টা নিয়ে আগে কাজ শেষ করব। এই 4টার প্রথম ছকটার নাম ছিল কি? স্টক অ্যাকাউন্ট। এখান থেকে আমরা যোগ বিয়োগ করা শুরু করব। তাহলে খেয়াল করেন, আমার এই হলো এন্ট্রি, সর্বসাকুল্য আমার এন্ট্রি হচ্ছে এইটা। তাহলে এইখানে আমি যোগ বিয়োগ করব, বলেন কোন দিকে কি কত টাকা হবে? এখানে আমি দেখেন 3,10,000 টাকা যোগফল লেখাই আছে। তাহলে এটা কোন দিকের যোগফল? ডেবিট দিকের না ক্রেডিট দিকের? ডেবিট। ক্রেডিট। ডেবিট দিকে, তাই তো? কারণ ডেবিট দিকে 2,60,000, 45,000 আর 5,000 সব মিলে 3,10,000 হয়। কত টাকা হয়? 3,10,000। 3,10,000। এই তিন লক্ষ দশ ডেবিট বড় হাজার আমি হয়েছে। ক্রেডিট দিকে, হ্যাঁ ডেবিট বড় হয়েছে তাই ক্রেডিট দিকে বসালাম। বসানোর পরে
এইখান থেকে আমি উপরের এই এন্ট্রিগুলো বিয়োগ করব, বিয়োগ করলে আমার কয় টাকা থাকে বলেন? 3,10,000 থেকে উপরের এন্ট্রিগুলো বিয়োগ করব, কত থাকে বলেন? বলেন বলেন। 15,000। 15,000 না 1500? ভালো করে বলেন। সরি, 1500, সরি ভাই, 1500। 1500 টাকা থাকে। কত টাকা থাকে? 1500। তাহলে সেটা আমি লিখবো কোথায়? সেটা কি আমি ব্যালেন্স শিটের উপরে লিখবো না নিচে লিখবো? নিচে লিখবো। উপরে লিখবো। ব্যালেন্স কেন? শিটের আমি কি সিডি সব শিখেছিলাম? থেকে নিচে। হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে ভাই। ব্যালেন্স শিটের নিচে কিছু লেখা যাবে না, আর ব্যালেন্স শিটের আগে কিছু লেখা যাবে না, ঠিক আছে? যা লিখতে হবে হ্যাঁ। দুটো মাঝখানে লিখতে হবে। তাহলে 1500 টাকা লিখলাম। এই 1500 টাকার নাম কি হবে তাহলে? গতদিন শিখাইছিলাম, বলেন কি নাম হবে? স্টক রিজার্ভ হবে। না, ও শিখাইছিলাম সারপ্লাস, সারপ্লাস অথবা সারপ্লাস উদ্বৃত্ত শর্টেজ। হবে। সারপ্লাস অথবা শর্টেজ। এখানে বলো, এটা তুমি এটা সিম্পলি, এটা কি লাভ না লস? এটা লস। এটা তো পণ্য থাকতেছে, লাভও না লসও না। কি পণ্য থাকতেছে? লাভ না লস না মানে কি? ডেবিট দিকের যোগফল যদি বেশি হয় তাহলে লস, তাহলে আর লস ক্রেডিট হয়, দিকের যোগফল বড় হলে কি হয়? লাভ হয়। তাহলে এটা লাভ কি হয়। লস না? হ্যাঁ। এই লসের, এখানে পণ্যের জন্য লস কি করে হয়? পণ্য তার লস হয় না, পণ্য হয় শর্টেজ। পণ্য কি হয়? শর্টেজ। শর্টেজ। তাহলে শর্টেজ স্টক কি স্টক? শর্টেজ স্টক। এইটা যাবে কোন জায়গায়? জি। ট্রান্সফার টু পিএল অ্যাকাউন্ট। কোথায় যাবে এটা? পিএল অ্যাকাউন্টে। পিএল অ্যাকাউন্টে যাবে। তাহলে আমরা পিএল অ্যাকাউন্টে 1500 টাকা দিব, যখন দিব তখন পরে আমরা সব এক এক করেই দিব, খেয়াল করতে হবে কিন্তু। এবার নিচে আসো। ভাইয়া, হ্যাঁ বলো। ভাই যদি লস হয় তাহলে শর্টেজ স্টক, আর লাভ হলে? গতদিন ক্লাসে ছিলে? না, না মানে কি? ছিলাম না। মানে আমি যে এই নিয়মের অঙ্ক করাইছিলাম একটা, সেটাতে তুমি ছিলে না? ছিলাম না, রেকর্ড দেখছিলাম শুধু, প্রথম রেকর্ডটা, সেকেন্ড রেকর্ডটা দেখা হয়নি। যাক, সেই ক্লাস যদি দেখো, সেই ক্লাসে ওখানে লেখা ছিল যে ডেবিট দিকে কম হলে সেটা হবে সারপ্লাস স্টক। কি স্টক? সারপ্লাস স্টক, আচ্ছা। আর ক্রেডিট দিকে কম হলে তার নাম হবে শর্টেজ স্টক। তো যেটা বলছিলাম, এইটা যাবে পিএল অ্যাকাউন্টে, আমি পিএল অ্যাকাউন্টে দেব, পরে দেব। এখন খেয়াল করতে হবে, আমি ছক কেটেছিলাম কয়টা বলেন? 7টা। আমি মাত্র 4টা অ্যাকাউন্ট নিয়ে কাজ করেছি। ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্ট, ব্রাঞ্চ ডেপ্টরস অ্যাকাউন্ট, ব্রাঞ্চ ক্যাশ অ্যাকাউন্ট আর ব্রাঞ্চ এক্সপেন্স অ্যাকাউন্ট। আর বাকি 3টা অ্যাকাউন্ট এখনো যাই নাই, কেবলমাত্র এই শর্টেজ স্টকটা পিএল অ্যাকাউন্টে যাবে সেটা বললাম, আর তো কিছু বলি নাই, বলছি? না। তাহলে এবার খেয়াল করেন, আমি এখন ওই 3টা ছক পূরণ করার কাজে চলে যাব। কখন যাব? প্রথম ছকটা যোগ বিয়োগ করেই চলে যাব। কখন যাব? প্রথম ছকটা যোগ বিয়োগ করে আমি চলে যাবো। সকল এন্ট্রিগুলো যখন পোস্টিং দেওয়া শেষ, তখন প্রথম ছকটা যোগ বিয়োগ করে শর্টেজ স্টক না সারপ্লাস এটা বের করে নিব। নিয়েই আমি এবার কি করব, ওই বাকি 3টা ছক আছে ওইটা পূরণ করতে চলে যাব। কিন্তু সেই জিনিসটা আগে শিখতে হবে যে আমরা ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের পার্থক্য কি। ক্রয় মূল্যে পাঠাইলে 5টা ছক ছিল, কোনো ঝামেলা ছিল না। বিক্রয় মূল্যে পাঠালে 7টা ছক ছিল, মানে 2টা ছক বেশি ছিল। তাহলে ওই দুটো ছকের কাজ কি? এই দুটো ছকের জন্য আমি প্রথম দিন, মানে আগের যে নিয়মটা শিখাইছি ওই আগের নিয়মেই শিখাইছিলাম ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য হলে কি হয়, শিখাইছিলাম না? দেখেন, এই লাইনটা খেয়াল করেন, এই লাইনটা, পণ্য যদি শাখার কাছে বিক্রয় মূল্যে প্রেরণ করা হয় তাহলে ওপেনিং স্টক, ক্লোজিং স্টক, গুডস এন্ড টু ব্রাঞ্চ, গুডস রিটার্ন বাই ব্রাঞ্চ ইত্যাদির উপর স্টক রিজার্ভ কাটতে হয়। এই কথাটুক ছিল আগের নিয়মে, মানে 4টা এন্ট্রি ছিল: জি ভাই। ওপেনিং, ক্লোজিং, হ্যাঁ। গুডস এন্ড টু ব্রাঞ্চ আর গুডস রিটার্ন বাই ব্রাঞ্চ, এই 4টা ছিল। আর এখন আরো দুটো বেশি আছে, সেটা কি?
কি কি? সারপ্লাস স্টক এই যে অথবা সারপ্লাস সারপ্লাস স্টক, স্টক অথবা সারপ্লাস শর্টেজ স্টক। ভাইয়া স্ক্রিন তো দেখতে পাচ্ছি না ভাইয়া। তোমরা কি দেখতে পাচ্ছ? যাচ্ছে, তোমার নেট প্রবলেম। আমার তাহলে নেট তো কানেকশন ঠিক আছে। এখন ওদের তো দেখা যাচ্ছে, তাহলে আমার এখানে সমস্যা থাকলে ওদের ওখানেও দেখা যেত না, ঠিক আছে? আচ্ছা, এখন যেটা বলছিলাম যে শর্টেজ অথবা সারপ্লাস যে কোনো একটা, নাকি দুটো একসঙ্গে হবে, নাকি যে কোনো একটা হবে? দুটো, না সরি, কোনো যে কোনো একটা হবে। এই অঙ্কে দেখো শুধুমাত্র শর্টেজ আছে, সারপ্লাস কিন্তু হয়নি। তার মানে এই 6টা এন্ট্রির উপরে আমরা স্টক রিজার্ভ কাটবো। কি কাটবো? স্টক রিজার্ভ কাটবো। স্টক রিজার্ভ কাটবো। তাহলে আমার এই অঙ্কে বলো, ওপেনিং স্টক ছিল, ছিল। ক্লোজিং স্টক ছিল, গুডস এন্ড ব্রাঞ্চ ছিল, গুডস রিটার্ন বাই ব্রাঞ্চ ছিল, আর শর্টেজ স্টক ছিল। 5টা ছিল, 5টার উপরে আমি কাটবো এখন। আমার এই টাইম প্রায় শেষ, আর মনে হয় 20 সেকেন্ড মতো সময় আছে। এটা শেষ হলে আমরা ওই স্টক রিজার্ভ কাটাটা দেখাবো এবং এটা পোস্টিং দিলে অঙ্ক শেষ। ঠিক আছে? হ্যাঁ। পরবর্তী লিঙ্ক কেউ একজন দিবেন, হ্যাঁ, এটা শেষ হয়ে গেলেই। তাহলে আমরা পরবর্তী লিঙ্কে অঙ্ক বাকিটুকু শেষ করতেছি। আচ্ছা ভাই। ওকে।